এবার যাব ভূমিকাতে, কবিগান গাহিতে বাসনা চিতে। বিপক্ষ কবি এসে হয়ে দণ্ডায়মান, নিজ নাম পরিহরি সদানন্দ নাম ধরি, আমাকে বিচরণ পাগলের ভূমিকা করেছে দান। এই যে কথায় কথায় হয় কবিতা, কবিরাজা বলে কথা, এত সহজ নয়। বাবার টাকা থাকলে পরে অনেক দূর পড়া শেখাতে পারে, কিন্তু হঠাৎ দাঁড়াইয়ে আসরে ছন্দে ছন্দে থরে থরে কথা বলা, এটা বাগবাণীর অশেষ করুণায়। এই জন্যই চরণ ধরে করিমানা, শান্ত রাখবেন সবাখানা। মন এলোমেলো হলে কিন্তু আর ছন্দ থাকবে না, হয়ে যাবে ছন্দের পতন। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে, জীবনের চলার ছন্দ পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। আপনারাও আশীর্বাদ করবেন নরনারী, আমি যেন একটা ছন্দ নিয়ে সারা জীবন চলতে পারি, আমার কোনো প্রকারে যেন না হয় সেই ছন্দের পতন। এবার বিপক্ষের কবির ভূমিকা অনুসারে আমি বিচরণ পাগল হব সভা পরে, তার অগ্রে করজোড়ে বন্দনা করি বিচরণের রাতুল চরণ। কোথায় তুমি পাগল বিচরণ, তুমি প্রেম জগতে করো বিচরণ, গ্রহণ করো আজ এসে তুমি অসীমের হৃদয় আসন। তুমি আমার হৃদয়ে বসে তোমার কথা রসা ভাসে, এই ভক্ত পাশে করো বিশ্লেষণ। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম নাম ছেড়ে দিয়া বিচরণ পাগলের ভূমিকা নিয়া সভাতে দাঁড়াইয়া কবিগান করতে আকিঞ্চন। এটা হচ্ছে কাব্যের অভিনয়, যে না পারে সে কবি নয়, তাই সবিনয় করি নিবেদন। সেই অভিনয় করবার তরে আমি দাঁড়ালাম সভা পরে, আসলে তো আমি বিচরণ পাগল নয় রে কখন। সবাই কি বিচরণ পাগল হতে পারে যে মানুষ ছিল বেদ বিধির উপরে? হ্যাঁ, বিচরণ পাগল ছিল কেমন, একটু না শুনলে বুঝতে পারবেন না আপনারা কয়জন। হরিচাঁদ ঠাকুর যখন দেহ রাখলেন, লীলা সম্বরণ করলেন, তার 1 বৎসর পরে বাবা গুরুচাঁদ ঠাকুর ডেকে বললেন সব ভক্তবৃন্দ পাগলদের, গোসাই পাগল সাধু যারা বাবার দরবারে এলেন তারা। বাবা গুরুচাঁদের সিক্ত 2টি নয়নের তারা কেঁদে কেঁদে কয়, তোরা আমার কথা লবি, আমার বাবার তিথিতে ওরাকান্দি বারুনি মিলাবি, এটা তোদের কাছে আবার দাবি। কারণ একদিন বাবার সঙ্গে আমি পাট নিড়াতে জমির মধ্যে যাই, ভবানী মা খাবার দিতে গিয়েছিল, বাবা হঠাৎ বলে উঠল, গুরু আয় তো আমার ঠাই, ভবানী তুমি তোরা কথা নিবি, 2 জন আমারে 2 ধারে শুয়ে দাঁড়াবি, একটা অপূর্ব লীলা দেখতে পাবি। গুরুচাঁদ বলছে, বাবাকে স্পর্শ করে দাঁড়ালাম যখন, দেখি হাজার হাজার মতুয়ার দলে জয় ডঙ্কা নিশান তুলে প্রেমানন্দে হরিবল হরিবল বলে ওরাকান্দিতে দিয়েছে দর্শন। তখন আমি আর মা ভবানী বললাম, বাবা এ তুমি কি দেখালে, কোন কাহিনী? তখন বাবা বলেছিল, তাই অন্তর দিয়ে দেখ ভেবে, একদিন এই ওরাকান্দি এই বারুনি মেলবে, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হবে। তাই বাবা গুরুচাঁদ ঠাকুর সবার কাছে করে নিবেদন, অন্তরে আমার আছে ভাবো বাবার জন্মতিথি। আপনারা তো সবাই জানেন, ভক্ত কিংবা ভক্তিমতী, ওটা হচ্ছে মধু কৃষ্ণা ত্রয়োদশী বলে কয়। বলে কথা লবে আগামী মধুকৃষ্ণা ত্রয়োদশীতে বারুনি হবে, সব জায়গায় দেও নিমন্ত্রণ। প্রথম বারুনি হরিচাঁদ ঠাকুর থাকতে কিন্তু বারুনি মেলে নাই, ভাবিয়া না যে হরিচাঁদ ঠাকুর বারুনি মিল হয়ে গেছে। হরিচাঁদ ঠাকুর
বেঁচে থাকাকালীন তোমাদের চণ্ডালত্ব মোচন হয় নাই। হরিচাঁদ জন্ম নেছে চণ্ডালের ঘরে, সেই চণ্ডালত্ব মোচন করে গুরুচাঁদ ঠাকুর নমশূদ্র করেছে তোমাদের। বুঝতে পারছেন কি বলছি? গুরুচাঁদের কথা অনুপাতে সায় দিল সবাই একই সাথে। কিন্তু ওরাকান্ডি যদি হাজার হাজার মতুয়ারা এসে হরিনামে মাতে, তাহলে তাহলে সেবার ব্যবস্থা হওয়া প্রয়োজন নাকি? কোথায় থাকবে তারা, কোথায় পায়খানা করবে, কোথায় প্রস্রাব করবে, কোথায় সেবা করবে, এর একটা কমিটি হলো গঠন। কিন্তু গুরুচাঁদের ইচ্ছা ছিল বিচরণ আসলে হতো ভালো। গুরুচাঁদের আদেশ বিচরণ সব সময় করিত পালন। সে কথা আমি বলবো পরে, থাকেন একটু ধৈর্য ধরে। বিচরণের উপরে গুরুচাঁদ কোন কার্যভার করেছিল অর্পণ। গুরুচাঁদ চিন্তা করে বিচরণের বাড়ি তো নয় অনেক দূরে, তালতলায়। ওরাকান্দি আর তালতলা গলায় গলায়, বিচরণ পাগল আসে না কিসের দায়? সবাই যখন সমস্ত কর্মের দায়িত্ব ভাগ বাটোয়ারা করে নিল, তখন বিচরণ দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে হাজির হলো। যখন প্রণাম দিল বাবা গুরুচাঁদের পায়, গুরুচাঁদ ক্রোধ ভরে ডাক দিয়ে বলে তারে, এই বিচরণ, এত দেরি করলি কিসের তরে? তুই তো থাকিস তালতলায়। হ্যাঁ, তাই বাবা প্রশ্ন করো কেন? তুমি তো সবই জানো, কি জন্য দেরি হয়েছে তা তুমি জানো না? আমি অত জানার দরকার নাই, আমি তোরে তাড়াতাড়ি চাই। কয় বাবা একটা কাজ নাও। কয় আর কাজ নাই। সবাই কাজ ভাগ করে নিয়ে গেছে, মানে গুরুচাঁদের রাগ করে ওই কথা বলতেছে, কাজ আসলেও ভাগ হয়ে গেছে। বিচরণ ডাক দিয়ে কয় গুরুচাঁদের কাছে, বাবা তুমি বলছো কাজ নাই, আমি নিবেদন করি তোমাকে, যদি কোনো একটা কাজ বাকি থাকে আমাকে দেবা কিনা বলো তাই। গুরুচাঁদ কয় কাজ আর বাকি নাই, বাগযোগ করা হয়ে গেছে। কয় আমিও তো তাই বলি তোমার কাছে, বাকি থাকলে দেবা কিনা তাই বলো। কি বিপদ! গুরুচাঁদ ডেকে রয়, হ্যাঁ তুমি যদি দিতে পারো পরিচয়, কোন কার্যভার কেউ করেনি গ্রহণ, জুড়াইতে তোমার মনের ব্যথা, তোমায় আমি দিলাম কথা, তোমার উপরে সেই কার্যভার আমি করিব অর্পণ। তখন বিচরণ পাগল ভেসে দুই চোখের জলে গুরুচাঁদকে ডেকে বলে, বাবা আরেকটু আরেকটু, এই মাইকম্যান ভাই আরেকটু চাই। বিচরণ পাগল ডাক দিয়ে কয়, আচ্ছা বাবা, এই হাজার হাজার মতুয়ারা যখন আসবে ওরাকান্দির গায়ে, কয়টা পায়খানা হয়তো তৈরি করা থাকবে, কাঁচা পায়খানা, কিন্তু বেশিরভাগ মানুষ মাঠের মধ্যে প্রস্রাব করবে, মাঠে পায়খানা করবে, যেগুলো আগে আমাকে অভ্যাস ছিল, মিথ্যে কথাও না, কি ঠিক না নাকি? কয়দিন বাড়ি বাড়ি পায়খানা হয়েছে একটু কও তো দেই। হে বাবা তুমি কথা লও, আমার কাছে একটু খুলে কও, এই মতুয়া ভক্তদের প্রস্রাব পায়খানা পরিষ্কারের দায়িত্ব কেউ কি করেছে গ্রহণ? গুরুচাঁদ অঙ্গে দিয়েছে শিহরণ, বিচরণ রে হারাই দিলি রে বাবা, না এই ভার তো কেউ করেনি গ্রহণ। বাবা তবে কথা লও, তাহলে ওই দায়িত্বটা আমার দাও। এর নাম বিচরণ। বারুণীতে যখন হাজার হাজার মানুষ এসেছিল, ভিড়ে যখন চলে গেল বিচরণ, ওই পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে আরম্ভ করল। বুঝেছেন? ঝুড়ির মধ্যে পায়খানা ভরে ফেলে গিয়ে গর্ত করে তার ভিতরে ঝুড়ির ফাঁকা দিয়ে বেয়ে বেয়ে পড়ে, বিচরণ তাই চেটে চেটে খায়। একজন গিয়ে গুরুচাঁদে বলে ডাক দিয়ে, তোমার বিচরণ দেখো ঘু খায়। কই ডাকি আন, কটা বান। বিচরণ রে ডাকিয়ে নিয়ে আইছে, গা ভরা বিষ্ঠা দেখা যায়। বিচরণ তুই নাকি গু খাচ্ছিস? কয় বাবা বাবা তোমার নামটা লিখতে আগে কোন অক্ষর লাগে? গুরু চাঁদ কি লাগে নাম লিখতে? কথা কও না কেন? গু লাগে না কি?
বিচরণ মনের অনুরাগে ডেকে বলে, বাবা আমার গুরু চাঁদের নাম লিখতেও তো প্রথম গু লাগে। ওরা দেখে আমি গু খাই, কিন্তু ওরা জানে না আমি গুরু চাঁদের সেই মাধুর্য অমৃত ধারা ছাড়া আর কিছু পান করি নাই। প্রাণ খোলা ডাক। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর তুমি সকলের মঙ্গল করো। আমার তো প্রার্থনা করা ছাড়া আর কিছু নাই। আর এখানকার যারা অধিবাসী, এরা অধিকাংশ ছিল আগে ওপার বাংলাভাষী, তাই তো নাকি? ভুল বলি নাই তো? এখানে যারা জন্ম নিয়েছেন নবপ্রজন্ম, তারা তো জানে না তাদের 14 পুরুষ কেন তাদের ভিটে বাড়ি ত্যাগ করে এই দেশে আসতে হয়েছিল, তা ওরা জানে না। বাপ ঠাকুর দাদার কাছে একবার একটু শুনো যে আসতে হয়েছিল কেন। তাই এই স্মৃতিকে ভুলে যেও না কখনো, এইটুকুই আমার কথা। অনেক গল্প আমরা শুনি, আমাদের ওদেশে গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, পালতোলা নৌকা ছিল, কুটুম পাখির ডাক ছিল, খেজুর গাছের রসের হাড়ি ছিল, বলে না? সন্ধ্যাবেলায় যাইয়ে কত রস খাইছি। নদীতে মাছ ছিল, জাল ফেললে মাছ উঠত। আজকে আমরা স্বদেশে পরবাসীর মতো, কারণ ভারত যখন ভাগ হয়নি তখন তো আমরা সবাই ভারতবাসী ছিলাম। ভাগ হয়েছে বলেই আসতে হয়েছে। কিন্তু আপনারা চলে এলেও আপনাদের সংস্কৃতি যে আপনারা বলেননি, এই জন্য আমি আর একটা প্রণাম জানালাম। একটা বাঘকে বনের মধ্যে থেকে জোর করে ধরে খাঁচার মধ্যে ভরে রাখা যায়, কিন্তু বাঘের মন থেকে বন সরানো যায় না। এখানে এমন বৃদ্ধ মানুষ আছেন যারা আমার গুরুদেব শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকারের গান শুনেছেন। শুনেছেন তো? কারা কারা শুনেছেন হাত তোলেন। বা এমন মানুষও আছেন আমার দাদুগুরু পরম শ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকারেরও গান শুনেছেন। আপনারা যে সেটা ভোলেননি, আজকে আমার মতো একজন ক্ষুদ্র কবি অসীম সরকার, সেই কবি গানের পিপাসা আপনাদের মেটাবার মতো ক্ষমতা আমার নাই। তবুও আপনাদের আশীর্বাদে শুধু পশ্চিম বাংলায় নয়, ভারতবর্ষের 18টা রাজ্যে, ভারতের বাইরে কয়েকটা দেশে আপনাদের আশীর্বাদে এই কবি গানের ডালি নিয়ে ঘুরেছি। আমি আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করে এবার আলোচনার মধ্যে যাচ্ছি। সবাই আপনারা ভালো থাকবেন। আর এখানে এসে আর একটা জিনিস আমি পেলাম, সেটা আমি মনে মনে রেখেছি। এই যে ভ্রাতৃত্বের বন্ধন প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের, সারা বাংলায় এটা শিক্ষা নেওয়া উচিত আজকে এখানে এসে, যেটা আমি দেখলাম। কারণ সবাই, সমস্ত রাজনৈতিক দল ভুলে, দলাদলি ভুলে, গলাগলি করে একত্রভাবে আপনারা যে সম্মিলিত অবস্থায় সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই শিক্ষা সারা বাংলা ভরে যেন ছড়িয়ে পড়ে। আমি বলবো, আমি এ কথা বলবো, আমি বলবো, শুনতে পাবেন আমার ভিডিওতে। আপনারা এইভাবেই থাকবেন, একে অপরের সঙ্গে ভালোবাসা নিয়ে থাকবেন। যার যে দল ভালো লাগে সে সেই দল করবেন, কিন্তু নিজেদের মধ্যে যেন মানসিক দূরত্ব সৃষ্টি না হয়। হরি বল, জয় হরি বল। এতে বোঝা যায় এখানকার মানুষ ভীষণ ভালো। ভালো নাই সেই ভালোর পর পাগল বিজয় সরকারের একটা গান আছে, তুমি এমন ভালো নটবর, ভালো নাই সেই ভালোর পর। তাই ভালো নাই এই ভালোর পর। জায়গাটার নাম কি? শক্তিনগর তো নাকি? রানীডাঙ্গা। বাবার বাবা, শক্তিনগর তো শুনে আসলাম। ঠিক আছে, আমার বিপক্ষে নির্মল সরকার, সে সদানন্দ ব্রহ্মচারী হয়ে আমাকে
বিচরণ পাগলের ভূমিকা দিয়ে প্রশ্ন করেছে। আর এই পালার অর্ডার আপনারাই দিয়েছেন, কমিটির সেক্রেটারি গিয়েছিলেন, আরও একজন সদস্য, বয়োবৃদ্ধ মানুষ তারা। আমি তাদের চরণে প্রণাম জানাই। বলল মতুয়া বৈষ্ণব শুনতে চাই। তাহলে আমি আরম্ভ করি। সেই যে প্রেমে জলধি ওরে দিদি দরদি গো, দিনজনকে স্নেহে রে আমার ওরা কান্দি মানুষ রতন পরমন সেই মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি মতো। আমার ওরা কান্দি মানুষ রতন, একটু বলুন পরমন সেই মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি মতো। ওরে ও তার যতনে ওরে মিলিলে রতন গো। আমার হরিচন্দ্রের মহাভাব সিন্ধু জলে এই কলিযুগে দিতে পারে রে পথ। আমার ওরা কান্দি সহজ সহজ সরল মত পথের পরে হরি নামের পথ। বসে শোনেন জ্ঞানবান, ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি। পাগল বিজয় সরকার লিখেছেন এই গান, এটার অন্তরের গান। দেশ ছেড়ে আসার পরে তিনি কাকিনাড়ার ধারে, কাকিনাড়ার পূর্ব ধারে পাকার শেষ বলে একটা জায়গা আছে, তার পাশেই কেউটিয়া গ্রাম। সেখানে পাগল বিজয়ের বসত ভাব। পাগল বিজয় সরকারকে স্বয়ং গুরুচাঁদ ঠাকুর একটা কমলা লেবু দিয়েছিলেন। ওই কমলা লেবুটা দিয়ে আশীর্বাদ করে বললেন, বিজয় সারা বিশ্বে হবে তোমার জয় জয়। আমার বাবার কথা একটু বলল, লোকে বলে কোকিলের কণ্ঠস্বরের মতো কণ্ঠস্বর নাই ধরণী তলে। কোকিল হতেও সুমিষ্ট কণ্ঠস্বর তোমার হবে।
আর হবে না সেই মানুষ আর পাবো না। আমি একটা মাস পাগল বিজয় সরকারের সেবা করার সুযোগ পেয়েছিলাম। নিজের জীবনকে ধন্য মনে হয়। এমন মহামানব কোনদিন একটা সাধুর পোশাক পরলেন না, হাতে একটা ঘড়ি বাঁধলেন না, একটা পকেট ওয়াচ পকেট ঘড়ি ব্যবহার করতেন, সাধারণভাবে চলে গেলেন। কজন বুঝেছিল আমি জানি না যে পাগল বিজয় সরকার যে শুধু একজন কবি ছিলেন না, উনি মহাসাধক ছিলেন। আজ থেকে ৪৫ বছর আগে সে কথা আমার মনে জাগে। স্মৃতিপটে আজও লেখা রয়। আপনাদের এই মৎস্যন্দপুরেই শ্রদ্ধেয় নকুল মল্লিক মহাশয়, সাহিত্যিক, ঠিক বলছি তো? ৪৫ বছর আগের কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। ওনার বাড়ির পাশে একটা স্কুল আছে তো, ওই স্কুল মাঠে গান হয়েছিল, পাগল বিজয় সরকার এসেছিলেন। তখন বৃদ্ধ বয়স, বারান্দায় বসে হারমোনিয়াম নিয়ে প্রেম রসে গান গেয়েছিলেন। ওই টাইমে আমি ১ মাস পাগলের সঙ্গে ছিলাম। খুব ভালোবাসতেন নকুল বাবুকে পাগল বিজয় সরকার, খুবই ভালোবাসতেন। আজও মনে পড়ে। আমাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন আসলে, এই শ্বশুর মশাই দেখি আমার পোষা পাখির গানটা একটু গাও নি, কেমন গাও। আমাকে শ্বশুর মশাই বলতেন, তার কারণ শেষের বিয়ে আমাদের বাড়িতেই করেছিলেন আমার পিসিমাকে। তার যে উপলব্ধি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি মনে করি না যে তিনি যে গান, তিনি যে কবিতা লিখেছেন পাগল বিজয় সরকার তার চাইতে একটুও কম। এত অনুপ্রাসে ভরা। দিবাকরের করে করে, সুধাকরের করে করে, দিবাকরের করে করে স্নান। কি বলবা? কবি সম্রাট রাজেন্দ্র সরকার, পাগল বিজয় সরকার আমাকে বলেছিলেন, যদি কখনো মনে হয় আমি বড় কবি হয়ে গেছি, আমার তারকের পাশে দাঁড়াই দেখো কিছু নাই। আমার রাজেন্দ্র সরকারের পাশে দাঁড়াইয়ে দেখো, আমার মনোহরের পাশে দাঁড়াইয়ে দেখো যে কিছু নাই। আপনাদের আশীর্বাদে অনেক বড় বড় কবিদের সঙ্গ পেয়েছি। আর একজন কবির জাহাজ ছিলেন নকুল দত্ত, পরম শ্রদ্ধেয়। পুরে হাতের লেখা, এক চেয়ারে বসে 2খানা পাও আমার কোলের মধ্যে রেখে লিখছি আমার গুরুদেবের সাথে গান। এই স্মৃতিগুলো জাগে। আর একজন পণ্ডিত কবি শ্রদ্ধেয় নিশিকান্ত সরকার মহাশয়, আরে তার পাঁচালি কি করে তা ভুলি। এখন তো প্রায় হাফসালি, সেই পাঁচালি গেছে কোন জায়গায়। তারপর ছিলেন অলেস স্কয়ার আমার গুরুদেব শ্রদ্ধেয় রসিকলাল সরকার, তার তো কোনো তুলনাই হয় না। আপনারা যে আমাদের দিয়ে গান শোনেন, এইটাই আমাদের ভাগ্য। আমি 40 বছর আগে একটা গান লিখেছিলাম, ছোট দাদু নিশিকান্ত সরকার মহাশয়কে দেখিয়েছিলাম। বঙ্গমাতা রঙ্গলোক কবিদল পুরাতনে করে স্মরণ জাগ্রত এই মোহিত, ওই রথে উঠল মৃত্যু মৃত্যু নিলয়
একবার ভুলে থাকে সাধ্য, সাধ্য আছে তার সে তো নয় নিজের বাধ্যতা। দিয়ে হরিচাঁদের উপর ওকার জীবনের ভার গো। ওরে নিত্যানন্দে চিত্ত যে তাহার বলে আমার পরাণ কাঁদে যেজন পারে তারে ডাকিতে, ওরে সে কি পারে ঘরে ঘরে থাকিতে জল ধরে যুবাখিতে। পাগল বিজয় বলে ওরে দিন থাকিতে ওরে সকাল সকাল চলো যাই সকলে শান্তি হরি 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 ওরে পাবে সিধারা কান্দি চলে ওরে আমার কাঁদে শান্তি হরির যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি করুণা করে করুণা করবেন আমার স্বয়ং হরি সারাৎ সার। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। আপনাদের এই আসরে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। ইতিপূর্বেই সভাস্থান আমি করিনি পদার্পণ। এবার যদিও নূতন আসি, পেয়েছি অকৃত্রিম ভালোবাসাবাসী গুরুজনের স্নেহের বন্ধন। তাই দাঁড়ায় সভা পরে আমি আজি কর জোড়ে পুনঃ পুনঃ প্রণাম আমি করিলাম অর্পণ। ভক্ত কৃষ্ণ নামে আসক্ত ওই নাম করি সর্বক্ষণ। যেখানে কৃষ্ণ নাম হয় অথবা নামযজ্ঞ হয় আমি সেখানে দেই দর্শন। সেখানে যখন যাই তখন ওই নাম শ্রবণ করতে পাই, আর নিজেও কিছু নাম গাই, আর ওখান থেকে প্রসাদ করিনু ভক্ষণ। দাঁড়িয়ে বলি সভা তটে এমনি ভাবে আমার জীবন কাটে, এই কৃষ্ণ নামে ভাসিয়ে দিয়েছি মানব জীবন। তাহলে এই যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কথা বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, আমার জানবার কিছু বাসনা হয়। এইবার কাজ কাছে গেলে পরেই এই কথা জানতে পাওয়া যেতে পারে সেই মানুষ আছে বা কোনজন। একজন
কয়েকজন ডাক দিয়ে বলে, তাই এই মানুষ একজনই পায়। বিচরণ পাগল নামে যার পরিচয়, অন্তর দিয়ে দেখলাম ভেবে, তুমি তার কাছে যাবে, তোমার সমস্ত প্রশ্নের জবাব পাবে, আনন্দে ভরে যাবে তোমার মন। তাই বিচরণ পাগলের কাছে এসেছি, খুলে বলি আপনাদের কাছাকাছি। তাই ভক্তি ভরে প্রণাম করছি ওই বিচরণ পাগলের পায়। গোসাই, যদি আমার কথার মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায়, তুমি ক্ষমা করে জায়গা দিও তোমার রাঙা পায়। কারণ আমি করি বর্ণনা বিচরণ পাগলের সঙ্গে আলোচনা। এই আলোচনা তো সহজ মানুষের সঙ্গে নয়, কারণ যাকে পাগল বিচরণ কয়। কারণ কথা বলতে গেলে দাঁড়িয়ে বলি সভা তলে কোন কথায় কোন ভুল হয়ে যাবে, তারপরে দাঁত ভাঙা চট দিয়ে ফেলে দেবে। কি সত্যি না? পাগল মানুষ আজ কিছুটা মশাই। এই জন্যে যার সঙ্গে আলোচনা হয় দেই তার পরিচয়। এই জন্যে বারে বারে প্রণাম জানাই পাগলের রাঙা পায়। পাগল, ক্ষমা করিয়া সব ঠিক করে দিও ধর্মরাজ সভায়। দাঁড়িয়ে বলি সবার ঠাই, এইবার আমি প্রশ্নের মধ্যে যাই, দেখি তার মধ্যে কি পাই। কি দেখুন, রামচন্দ্র যখন এসেছিল আদর্শ গার্হস্থ্য ধর্ম শিখালো, কিন্তু কোনো কিছু দিতে তিনি বাকি রাখে নাই। তারপরে রামচন্দ্র যাওয়ার পরে খুলে বলি সভাধারে, কৃষ্ণচন্দ্র এলো এই সরাসরে, কভু মিথ্যা নয়। তিনি কিন্তু ব্রজপুরের নিষ্কামের খেলা শেখায়। এইবার সেই রূপ ত্যাগ করিয়ে বসে শুনুন নারী নরে, গৌর হরি হয়ে এলো ধরা ধামে, মিথ্যা কথা নয়। তারপরে কি শিখায়? ত্যাগের ধর্ম শেখায়। সে হয়ে জ্ঞানম্ভাসাজ জ্ঞানদানাং বিশিষ্যতে ধ্যানাস্তগচ্ছাগচ্ছন্তিরন্তরাম, অর্থাৎ ত্যাগেই একমাত্র পরম শান্তি পাওয়া যায়। এই গৌর হরি বাণী দেয়। তাহলে রামচন্দ্র যখন এসেছিল যা যা প্রয়োজন সব কিছু দিয়ে গেল। তারপরে কৃষ্ণচন্দ্র এলো, যা যা প্রয়োজন ছিল সব কিছু দিয়ে গেল। তারপরে গৌর হরি এলো, যা যা প্রয়োজন ছিল সব কিছু দিয়ে গেল। দাড়ি বলিয়ে সবার ঠাই, এইবার এলো হরি ক্ষীরোৎসাই। তাহলে এইবার হরিচাঁদ ঠাকুর যখন এলো, পাগল আমার কাছে একটু খুলে বলো, জগতে নতুন কিছু দিল, সেই নতুন কি দিল এইটা আমার জানবার বিষয়। পাগল, এইটা দয়া করে বোঝাই দাও আমায়। কারণ ধরেন রামচন্দ্র যখন এসেছিল একেবারে খেসারির ডাল দিয়ে গেল। তারপরে কৃষ্ণচন্দ্র এলো, আবার সেই খেসারির ডাল। তারপরে গৌর হরি এলো, তারপরে আবার খেসারির ডাল। তারপরে হরিচাঁদ ঠাকুর এলো, তারপরে যদি আবার খেসারির ডাল দেয়, এটা বেকায়দা ব্যাপার না? ডাল খাতি খাতি তারপরে বেকায়দা হয়ে যায়। কারণ ওই যে আগে যে বেহারা ছিল, যখন পথ দিয়ে যাচ্ছিল তখন বান্দা খাসি ছিল, খাসি বান্দা লয়। তা কয় বেহারা, কয় আমার বমি আসতেছে। কয় তোর বমি আসে কেন? কয় খাসি বান্দা রয়েছে। খাসি বান্দা রয়েছে রাস্তায়, তা তোর বমি আসে কেন? আমি তো বেহারা মানুষ, ওই পালকি বই, আগের কালে বিয়ে তো, তা ওই যে বিয়েতে যাই খাসির মাংস দেয়। এই জন্য খাসি খাতি খাতি এমন অবস্থা হয়েছে, মানে ওই রাস্তার বান্দা খাসি দেখলেও ভাবি ওই ডে খাতি হয় নাকি, এই দলে বমি আসতেছে। একভাবে যদি খেসারির ডাল হয় তো বমি বমি বাবা আসে না? বাবা কি কও? তাহলে রামচন্দ্র যখন এসেছিল তখন খেসারির ডাল দিল। কৃষ্ণ যখন এলো আমি বলি সভাত হলো ছোলার ডাল, তারপর নাবড়া, কত কিছু দেয়। গৌর হরি যখন এলো তারপরে আবার চাটনির ব্যবস্থা করে দিল। তার মধ্যে কিশমিশি আছে, কাজু বাদাম আছে, চিনি আছে, তেজপাতা আছে, আবার একটু শুকনো লঙ্কাও দেয়। কি এক চাটাই চলে যায়, সত্যি না? তাহলে এই যে অবতারগণ যারা অবতরণ করবে তারা, তাহলে নিশ্চয়ই এই জগতের প্রয়োজন হয়। খালি খালি তো মাঠের উঠি বলবেন আমি ভগবান, প্রয়োজন নাই আসবে কেন?
তাহলে রামচন্দ্রর দরকার হয়েছিল, রামচন্দ্র এসেছিল। কৃষ্ণচন্দ্রের পরবর্তীতে যখন প্রয়োজন হয় তারপর কৃষ্ণচন্দ্র এলো দুনিয়ায়। তারপরে আবার গৌর হরির যখন প্রয়োজন হয় গৌর হরিও নতুন কিছু এলো ধরায়। তারপরে এইবার হরি ক্ষীরোদ সাই এলো, নিশ্চয়ই নতুন কিছু দেবে, সত্যি না বাবা? তাহলে হরিচাঁদ ঠাকুর নতুন কি দিল আমার কাছে খুলে বলো, আর তানার আশারে বা প্রয়োজন কি রয়? পাগল, তুমি আমার কথা নেবে, দয়া করে বুঝাইয়ে দেবে, এই জন্যে বারে বারে নিবেদন জানাই তোমার রাঙ্গা পাই, একটু দয়া করে বুঝাই দাও আমায়। যাক, প্রথম প্রশ্ন গেল হয়ে, কার্যনায় সে কথা কয়ে আমি আর একখানা প্রশ্ন করি উত্থাপন। কারণ আমি তো কৃষ্ণ ভক্ত, আমি শুধু কৃষ্ণর বাজারে যাই না। যদি ভাবেন যে যেখানে নামযজ্ঞ হয় খালি সেই জায়গায় ঠেলি ওঠো, তা নয়। যেখানে মটুয়ার দলবল নিয়া আমি যাই সভায় কহিয়া তারা মাথাম দেয়, তারপরে হরিবাসরে কত ভাবের কথা কয়, তাই না? এই জন্যে কোথায় কি হয় আমার একটু জানার প্রয়োজন। এই জন্য হরিবাসরেও দেই দর্শন। এইবার হরিবাসরে যখন আসি বলি আপনাদের পাশাপাশি যেখানে মহোৎসব হয় সেখানে কি কয়, আমি তো আশ্চর্যের বিষয়, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। তাহলে এই কথা কয়, জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। আমি একটু কাজ হয়ে গেছি আমার, কারণ হরিচাঁদ ঠাকুরের পুত্র আমি টানি সেই সূত্র, গুরুচাঁদ ঠাকুর তার পুত্র হয়, তাই তো? তাহলে হরিচাঁদ ঠাকুর যদি বাবা হয় তার পুত্র কি হয়? হরিচাঁদ ঠাকুরকে বাবা বলিয়ে প্রণাম দিলেন, ভাই জয় বাবা হরিচাঁদ, তাই তো বাবা? এইবার গুরুচাঁদ ঠাকুরও পাশে আসে, এইবার গুরুচাঁদ ঠাকুর রে বাবা বললেন, তাহলে অবস্থা কেমন হয়? তাহলে হরিচাঁদ ঠাকুর বাবা হলো, তিনি ভগবান, মিথ্যা কথা নয়। ভক্তি ভরে প্রণাম দিলেন বাবা হরিচাঁদের পায়। তাহলে হরিচাঁদ ঠাকুর যদি বাবা হয়, গুরুচাঁদ ঠাকুর তার পুত্র কি হয় সম্পর্কে তুমি কও, কি হয়? দাদা হয় না? তাহলে হরিচাঁদ ঠাকুর বাবা হলো, তার পুত্র দাদা বলা ভালো, কিন্তু তা কয় না জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ কয়। তাই দুই বাপ বেটা একসঙ্গে কি করে বাবা হয়? কারণ রামচন্দ্র যখন এসেছিল তার কথা বলা ভালো, তার দুটি পুত্র ছিল লবকুশ নামে, যাদের পরিচয় আমি করি সবাই বর্ণনা, তাদের কেউ বাবা বলে না। আবার কৃষ্ণচন্দ্রের পুত্র ছিল, তারে কেউ বাবা বলে না। তাহলে হরিচাঁদ ঠাকুরের পুত্রকে কেন বাবা বলা হয়? গুরুচাঁদ ঠাকুরের মধ্যে এমন কোন গুণ ছিল, এমন কি ছিল, সেই গুণে গুণান্বিত হয়ে গুরুচাঁদ ঠাকুরেও বাবা কয়। এই বাবা তত্ত্ব বুঝাইয়ে দাও আমায়। তাহলে আগে কি প্রশ্ন করেছি যে হরিচাঁদ ঠাকুর নূতন কি দিল, হরিচাঁদ ঠাকুর নূতন কি দিল। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরও বাবা, গুরুচাঁদ ঠাকুরও বাবা, দুইজনে পিতা পুত্র কি করে বাবা হয়? পরিষ্কার কথা কি? যাক, আর একটা প্রশ্ন করে যাই কি, ধরেন নিবারণ মণ্ডলের একটা ছেলে হইল, নিবারণ মণ্ডল বাবার মতো হয় নাই, আবার মায়ের মতো হয় নাই, তার নিজের একটা ভাব নিয়ে হয়েছে, স্বকীয় ভাব, স্বতন্ত্র। মানে এমন হয় না, কয় এই দেখছিস বাবা মা জম্বের কালো, কি ছেলেটা হয়েছে আর পরিষ্কার চকচকে দলা, কেউর মতো হয় নাই, ওর নিজের মতো হয়েছে। আবার দেখা যাচ্ছে বাবা মা একেবারে মূল্যর মতো সাদা, আর ছেলেটা হয়েছে আর কড়ার কালির মতো, পাশার মতো, মানে কার মতো নয় নাই, মনে হচ্ছে কারো বাড়ির তাবলাত করে নিয়ে আইছে। এই তা এ হচ্ছে স্বকীয় ভাব, নিজস্ব ভাব, একে বলে উদ্ভূত। বাবার মতো হয় নাই, মায়ের মতো হয় নাই, নিজের মতো হইছে। বাবার চুল সোজা, ছেলের চুল কোকড়া কোকড়া, বাবার চোখ বড় বড়, ছেলের চোখ একেবারে কোতরা কোতরা, মানে নিজের মতো হইছে, এরে কয় উদ্ভূত। আর একটা আছে আরোপিত, মানে কি কয়, এই দেখ নিমাই বিশ্বাসের একটা ছেলে হইছে আর বাবার মতো হইছে সব কিছু। বাবার মতো চুল, বাবার মতো আঙুল, বাবার মতো চোখ, বাবার মতো নখ, বাবার মতো দাঁত, বাবার মতো হাত, সব কিছু বাবার মতো হইছে।
দেখছিস, এর নিচে আর নামলাম না। ওরে কপাল রে, ভাবতেছি ওর পরে কারারটা কি কয়। তাহলে কি সব কিছু বাবার মতো হয়েছে, বাবার সব কিছু পাইছে। মানে দুইজন যদি বড় হয়, ওই ছেলেটা একসাথে আটে যাবে, কেউ সিনারে কায়দা নেই, মানে দুইজন এক। এরে কয় আরোপিত। তাহলে এই যে মতুয়া মতবাদ, এটা কি উদ্ভূত না আরোপিত? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এক এক করে আমার জানবার আছে অভিপ্রায়। তবে পাগল, তোমার চরণ ধরে করে দেই মালা। আমার প্রশ্নের জবাব দিতে এসে তুমি জানো শরীর খাটাইয়ে জবাব দিয়ে না, যুক্তি দিয়ে জবাব দিয়ে না। কেমন? দুটো 11 বছরের ছেলে, ইসড়ে পাকা, মারাত্মক ফাজিল, 11 বছর বয়স। তা আপনি ধরেন ওর বাপ বয়সী, আপনার সামনে বিড়ি টানতেছে। আপনি বললেন যে এই, আমি তোর বাপ বয়সী, আমার সামনে বিড়ি খাইস। ও কবে, আমি আমার বাবারে তাই মানি না, আর উনি বাপ বয়সী। সত্যি না? তাই ঈশ্বরে পাকা। তা ওরা দুইজন বলছে, শোন ভাই চল আমরা নদীর কূলে স্নান করতে যাই। নদীর তীরে যখন গেছে, ছোট্ট ছোট্ট দুইখানা গামছা পরিয়ে গেছে। একজন বলছে, ভাই আমরা একটু যুক্তি তর্কের লড়াই খেলি। খেলি। এখন ওই যেটা মারাত্মক ফাজিল, ও বলছে, এই কি তুই 2 অক্ষরে নেপাল লিখতে পারিস? ধ্যান, 2 অক্ষরে নেপাল লেখা যায় নাকি? নেপাল লিখতে 3 অক্ষর লাগে, 9 কারে নে, পয়াকারে পা, আর ল নেপাল। তো 2 অক্ষরে হয় নাকি? কয় হয়, খাটালি পরে হয়। কেমন? বালিতে প্রস্রাব করে একটু মাখো মাখো হয়েছে, ওই জায়গায় লিখছে 9 কারে নে, মাঝখানে বিগেত খানিক ফাঁকা রাখছে, তারপর একটা ল লিখছে। কয় তো নেল হয়ে গেল, তো নেপাল কোথায়? কয় এখনো কাটাই নাই। দেখ, আজ 9 কারে নে, মাঝখানে বিগেত খানিক ফাঁকা, ওইখানে ঢুকিয়ে দিয়েছে পা, নেপাল। বলে ওরি আমার কপাল, শরীর খাটাইয়ে নেপাল। এই শরীর খাটাইয়ে নেপাল হলি তো আমি কত কিছু লিখতে পারি, তুই জানিস? কয় কি পারিস? কয় তুই তো 2 অক্ষরে নেপাল লিখছিস, আমি 1 অক্ষরে হারাধন লিখে দেখাতে পারি। পারিস? এই যে লাইনে আইছে। কয় কেমন? ও তো আলগা গায়ে ছিল, জামা টামা নাই, ও তো প্রস্রাব করে লিখিছে। ও থুথু দিয়ে বুকের পরে বড় করে একটা রয়াকারে রা লিখছে, রয়াকারে রা। বলে ও তো রয়াকারে রা, তোর হারাধন কই? কই এখনো কাটাই নেই। দেখ, এই যে হা, এই যে বুকের রা, হা রা, আস্তে গামছা খুলে দিয়ে দিয়েছে, হারাধন হয়ে গেছে। হা রা শেষিক ভাগ। যাক, তবে আরে বেশি বলে কার্য নাই সভাস্থলে। এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ভালোবাসায় একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে। মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে। ভালোবাসা একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে। মিলন হলে হৃদয় ফুলে, ভালো মন্দের দ্বন্দ্ব জয় ফুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে তুলে। ও ছাই দিয়ে তুলে, মিলন হলে হৃদয় ও ফুলে, ভালো মন্দের দ্বন্দ্ব জয় ভুলে,
ভালোবাসা একবারই হয় জীবনে হাই গো ভালোবাসা একবারই হয় জীবনে ভালো লাগা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারি না কেউ তা জীবন ভরে। ও জীবন ভরে তার জন্ম আর জন্মান্তরে, জন্ম আর জন্মান্তরে তার জন্ম আর জন্মান্তরে থাকে মধু মিলনে। ভালোবাসা একবারই হয় জীবনে হাই গো ভালোবাসা একবারই হয় জীবনে প্রাণ বধূ আর প্রেমের মাধুরী, অশিবের মন করেছে চুরি, ভাব সাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি। ও ভাসালাম তরি প্রাণ বধূ আর প্রেমের মাধুরী, অসীমের মন করেছে চুরি, ভাবসাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি। ও ভাসালাম তরি আমি কেঁদে যাব জীবন ভরি, কেঁদে যাব জীবন আমি কেঁদে যাব জীবন ভরি তোমার প্রীতির বন্ধনে। ভালোবাসা একবারই হয় জীবনে হাই গো ভালোবাসা একবারই হয় জীবনে কল্পনাতে সদানন্দ ব্রহ্মচারী কাব্য ভূমিকায়, বিপক্ষেতে বিচরণ পাগল প্রণাম জানাই পায়। যেভাবেতে প্রশ্ন করলেন সবারই সদন, আপনারা বসে বসে শুনলেন গান। রাম এলো কৃষ্ণ এলো শ্রী গৌরাঙ্গ পাই, কোনো কিছু দিতে তারা বাকি রাখে নাই। এবারে হলো হরিচাঁদ ঠাকুর মিথ্যা কথা নয়, জগতে নূতন কি বটে দিয়ে যায়, নূতন কি দিল তোমার কাছে জানিবার চাই, ভালো করে বুঝাইবে সভ্য সবার ঠাই। হরিচাঁদ ঠাকুর বাবা হয়, গুরুচাঁদ ঠাকুর বাবা হয়, দুই বেটা একসঙ্গে বাবা হয়ে যায়। ওই বেটা একসঙ্গে কি করে বাবা হলো, বাবা তত্ত্ব সবাই এসে তুমি খুলে বলো। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়াইয়ে সভায়, আপনারা বসে বসে শুনলেন শুনে যান। মতুয়া মতবাদ উদ্ভূত হয় না আরোপিত হয়, তাই আমার জানতে অভিপ্রায়। সবাই সে এক এক করে আলোচনা করে বুঝাই দিয়ে যাবে সবারই ভিতরে। অবশ্যকতার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাব এখানে করবো সমাপন। এরপরে জবাবদাতা সবাতেই আসিবে, কাহারও ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাব ধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না আর বাকি। গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই।